স্ক্রিন দেখতে পাচ্ছ তো ভালো মতন? হ্যাঁ হ্যাঁ দেখো, এই যে আমরা যে পড়তেছি, এই দেখো এখানে স্টাবলিশ, তুমি সুন্দর করে ডেফিনেশন দিছো, সবকিছু দিছো। স্যার এই কোশ্চেনে হার্ড ডেভেলন ডিবেট আসবে না, বুঝতে ওকে পারছো? আচ্ছা হার্ড আচ্ছা ডেভেলন ডিবেট আসবে না, এখানে তুমি খালি কন্ট্রাস্ট করবা। কন্ট্রাস্ট কিভাবে করবা বলো তো? কন্ট্রাস্ট লাইক হ্যাঁ, আর ভার্সে আর কেসটা বলছো, তারপরে তুমি ওই ডায়ান পেটি কেসটা বলতে পারতা। কন্ট্রাস্ট করতে হবে। কন্ট্রাস্ট করবা কিভাবে? ডিস্টিংশন গুলো দুইটা বলবা। দিস হাউ ইউ এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ। ওকে স্যার? ও এখানে এখানে হার্ড ডেভেলন ডিবেটটা আসবে না। আচ্ছা আমি আর ভার্সেস আর কেসের সাথে আমি ডায়নার কেসটা ইয়ে ডায়ান করব। বা আরো কেস আছে না, ওই যে হাজবেন্ডের স্পার্ম নিয়ে কি জানি, আই ফরগট দ্য নেম অফ দ্য হ্যাঁ কেস। হ্যাঁ জাস্ট বিকজ আর ভার্সেস আর হলো হাজবেন্ড ওয়াইফ কেস, তো আমিও হাজবেন্ড ওয়াইফ কেস গুলো এখানে নিয়ে আসবো, আপনি সেটাই তো বলতে যাচ্ছেন রাইট? হুম। স্যার একটু হোল্ড করো তো। হ্যালো, হ্যাঁ কই জানি ছিলাম। এই যে কন্ট্রাস্ট করতে বলছিলাম। কন্ট্রাস্ট, এখন কন্ট্রাস্টের মধ্যে তুমি নোটসে যদি দেখি, নোটসের মধ্যে যে আর ভার্সে আর, তারপরে গিয়ে কয়েকটা কেস আছে না, ওইটা জাস্ট দিয়ে ওই করবা, প্লাস ডিস্টিংশন গুলো বলবা। যে ল ল ব্রেক করলে কি আছে, শাস্তি আছে। মোরালিটি ব্রেক করলে সোশ্যাল কন্টামিনেশন আছে, শাস্তি কি আছে স্যার? হ্যাঁ, কোনটাতে? কোনটাতে মানে? ল ব্রিচ করলে শাস্তি আছে, মোরালিটি ব্রিচ করলে কি শাস্তি আছে? না 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 তা না অ্যাডাল্টারি এক্সাম্পল কিন্তু তুমি দিছো একবার, হ্যাঁ, তাই না? এটাকে হুম। আরো সুন্দর করে গুছায় তোমার লিখতে হবে। ওকে? এই এই পার্টে মানে পুরো অ্যান্সারটাই সুন্দর করে গুছায় লিখতে হবে, বলফ্রেন্ড পার্ট বাদ দিয়ে। যেমন তুমি আর ভার্সেস, এখানে হার্ড ডিবেট ডিবেটটা স্যার আসবে না। যেমন তোমার এই কনক্লুশন ঠিক আছে, কনক্লুশন কিন্তু একদম পারফেক্ট, বুঝতে পারছো? হুম কনক্লুশন কিন্তু একদম পারফেক্ট কনক্লুশন হচ্ছে, তুমি গন্ডগোলটা করছো মাঝখানে। কিন্তু এখানে আমার কেস গুলা ইনক্লুড করতে হবে তাই তো? হ্যাঁ, ওই কেসগুলো তুমি কন্ট্রাস্ট করবা। স্যার আর কয়টা কেস ইউজ করবো, লাইক মানে কন্ট্রাস্ট? দুইটা কেস। দুইটা কেস কি কন্ট্রাস্টের দুইটা কেস বলতেছেন না কন্ট্রাস্ট পাতে? আমি তোমাকে বলি, ওই যে আমি একটা হেডিং এ দিছি, ওভারল্যাপিং অফ ল এন্ড মরালিটি, একটা হুম হেডিং আছে না, ওইটার আন্ডারে তিনটা কেস আছে, আছে না স্যার? হ্যাঁ হ্যাঁ ডায়ন ব্লাড ইয়েটি হ্যাঁ হ্যাঁ, ডায়ন ব্লাড, আর ভার্সেস আর আর গিলিক। হ্যাঁ। এই তিনটার মধ্যে তুমি খালি দুইটা দিবা, যে কোনো দুইটা দিয়ে, যেটা তুমি ভালো করে বুঝাতে পারবা। ওই দুটার সাথে কি আবার আরো দুইটা কন্ট্রাস্ট করবো না, জাস্ট ওই দুইটা দিলেই হবে? ওই দুইটা দিলেই হবে স্যার। 6 মার্ক তো, ইউ ডোন্ট নিড টু গিভ সো মেনি থিংস। 6 মার্ক স্যার। তুমি এটা 10 মার্কের অ্যান্সার লিখছো, ঠিক আছে ঠিক আছে। আমার বুঝতে যদি পারছো? মার্ক বেশি থাকতো তাহলে কি আমি হার্ট ডেভলিন ইউজ করতাম? মার্ক বেশি, হ্যাঁ তুমি তখন ইউজ করতে পারতা। এই জন্য স্যার বলছি মার্কের দিকে তাকাতে হবে। আমি তোমাদের লিটারেলি শিখাচ্ছি যে কিভাবে মার্ক আর্ন করতে হয়, বুঝতে পেরেছো? ওকে। হ্যাঁ, এই জন্য বলি যে অ্যান্সার সলভিং কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা, এরপরে এই অ্যান্সারটা দেখি। এক্সেলেন্ট। ভারত এখানে 10 পেয়েছো, ঠিক আছে। জি স্যার। এই তো সাবাস, ধরে ফেলছো। স্যার এই পার্টে না হার্টের আর ডেভলিনের আমি হার্টের ভিউ গুলা একবারে লিখছি, এরপর পরে হলো আমি ডেভলিনের ভিউ গুলা মানে হ্যাঁ হ্যাঁ, দুই ভাবে লেখা যায়। একটা হার্ট ডেভিলিন করে লিখতে পারো, হ্যাঁ আবার হার্টের গুলো একবার লিখতে পারো, ডেভিলিন গুলো সবগুলো এখানে অ্যাকসেপ্টেড স্যার। হ্যাঁ এখানে কন্ট্রাস্ট করি না, এখানে জাস্ট একবার একবারে লিখে ফেলছি। হ্যাঁ, ওইখানে তোমার কন্ট্রাস্ট করতে হবে। ওখানে হার্ট ডেভিলিন কন্ট্রাস্ট করতে হবে না, ওখানে কিন্তু হার্ট ডেভিলিন চাই না, ওরা চাইছে ল হ্যাঁ এন্ড মোরালিটি, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাই আমার এরকম কন্ট্রাস্ট কর, ঠিক আছে। হ্যাঁ,
ভেরি গুড। স্যার এক্সাম্পলস গুলো ঠিক আছে রাইট? হ্যাঁ অ্যাডাল্টারি। হ্যাঁ, আচ্ছা ইউটিলিজম দেখি। তুমি তো লিগ্যাল পজিটিভিজম লেখো নাই না? লিগ্যাল পজিটিভিজমে আরেকটা অ্যান্সার আছে নিচে, ওইটাতে লিখছি, হুম হুম। মানে অন্য কোশ্চেনের অ্যান্সার। ভেরি গুড। আরে চলে গেল স্যার, দাও একটু। ঠিক আছে স্যার। তুমি কি এটা কি কোনটা? চ্যাট জিপিটির হেল্প নিছো? আল্লাহ গো স্যার, কি বলেন, রোজা মাসের দিন। আমি তো স্যার আমার চ্যাট জিপিটির কি অ্যাকাউন্ট না, আমি জীবনে ইউজই করি নাই, মানে এটা ফ্রি না কিনে নিতে হয় এটাও আমি জানি না। আচ্ছা, গুগলের হেল্প নিছো? গুগলের হেল্পও নেই নাই স্যার, আমি মাঝে মধ্যে একটু এমএস এর হেল্প নেই, মানে এমএস আর হচ্ছে মার্ক স্কিম, আর যদি এক্সামিনার রিপোর্ট দুইটাই, বাট আমার কাছে মার্ক স্কিমটাই ঠিক লাগে, জাস্ট পয়েন্টস গুলা, কারণ এত রিডিং পড়ার তো টাইম, মাঝে মধ্যে পয়েন্টস গুলা দেখি মার্ক স্কিমে। না স্যার, এক্সামিনের রিপোর্ট দেখবা। এক্সামিনের রিপোর্ট মার্ক স্কিমের চেয়ে এক্সামিনের রিপোর্ট দেখা বেটার। কেন জানো স্যার? ওইটা অনেক কেন? টাইম কনজিউমিং দেখি। টাইম কনজিউমিং হলেও স্যার ওইখানে না প্রপার আইডিয়াটা পাবা। বুঝতে আচ্ছা পারছো? আচ্ছা, ঠিক আছে। মার্ক স্কিমে কি লেখে, রেসপন্সেস মে ইনক্লুড, মানে ওটা কিন্তু পুরাপুরি যে ওইটাই অ্যান্সার হবে তা কিন্তু না না। না না, ওখানে জাস্ট কি পয়েন্টস গুলো দেয়া থাকে এন্ড দেন বাকিটা তো হ্যাঁ আমার দেখতে হবে। হ্যাঁ, তো তুমি যদি বুঝতে না পারো একটা অ্যান্সারের ফরম্যাটটা কি হবে, মার্ক স্কিম থেকে তো ফরম্যাট বোঝা যায় না। তো হুম, এর জন্য আমি কিন্তু স্টুডেন্টদের বলি এক্সামের রিপোর্ট পড়ো, তো বেটার ফর ইউ গাইস। বুঝতে পারছো? হুম, কেন হুম। অনেক স্টুডেন্ট আছে মার্ক স্কিম পড়ে মাথা খারাপ হয়ে যায়। ওকে, ঠিক আছে। হুম, ঠিক আছে। উহ, ওহ, ঠিক আছে। স্যার কনক্লুশন ঠিক আছে রাইট? এটা কনক্লুশন দাঁড়াও স্যার একটু। স্যার এখানে এক্সাম্পল দেওয়া দরকার ছিল স্যার। এটাতে? জি স্যার। ঠিক আছে, এক্সাম্পল দিলে মানে ভালো মার্ক পেতা। ওকে। স্যার আর ইউটিলিটারিজমে এক্সাম্পল লাগতো কিছু কিছু বা কেস না লস? না না না, এই তুমি এক্সাম্পল বলতে ইউটিলিটি তো জার্মি বেনথাম নিয়ে কথা বলে দিছো না, দ্যাটস এনাফ। স্যার এখানে একটা ভুল করছো, কারোর নাম স্মল লেটারে লিখবা না, জন অস্টিন এ ক্যাপিটাল হবে স্যার। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, এটাতে আমি এক্সাম্পল কি দিব? কোনটাতে? আপনি কোনটার কথা বললেন এক্সাম্পলের? উপরেরটা। ও ল এর নিয়ে, হ্যাঁ। এটাতে ইয়ে এক্সাম্পল কি দিব? এই জায়গায় এক্সাম্পল তো দরকার ছিল না। ও আচ্ছা, লতে তাহলে আমি তো ধরেন থেফট টেফট এগুলো কিছু দিয়ে দিব, আর রুলসে হলো আমি আহ উই অ্যাডাল্টারি এন্ড অল দ্যাট এগুলো দিয়ে দিব, তাই তো হুম হুম। বলতেছেন? আর স্যার এখানে জাস্ট রুলস ছিল, হ্যাঁ। তারপর আমি তো হুম, মোরাল রুলস এর সাথে ইয়ে করছি, ওটাতে আগেরটাতে, হ্যাঁ। এটাগুলোতে কি স্যার ন্যাচারাল ল এগুলো ইউজ করব? কোনটায়? এই যে আগেরটা, রুলস না 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 এন্ড না না না, ওটার মধ্যে ন্যাচারাল ল এগুলো আসবে না। এমএস জানে ন্যাচারাল ল লিখা, বাট আমি ওটা ইউজ করি নাই। লেখো, ও আসবে না স্যার। মানে কি রেফারেন্সেস নাকি কি যেন দিয়েছিল, যাই হোক। স্যার হোমওয়ার্ক তো আরো ছিল স্যার। স্যার ওই যে 20 মার্কের অ্যান্সারটা না, আহ, একদম আমি আমার। কিন্তু আমি কিন্তু অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, এটা কি দেখছো? স্যাম্পল অ্যান্সার যে দিয়েছি গ্রুপে। স্যার ওহো, তুমি আমার তো থ্রি ওই সিটাতে গ্রুপে, যান। নাই, সরি স্যার, সরি সরি। কোন গ্রুপে? আমি কিছুই পাইনি, কোনো এক্সাম্পলই পাইনি। না না স্যার, তুমি অন্য গ্রুপে তো, তুমি অ্যাডভান্স গ্রুপে তোমাকে দেওয়া হয়েছে। না স্যার, কয়েকটা 20 মার্কের কোশ্চেন ছিল না, যেমন ল হুম অলওয়েজ ফলোস স্যার, হ্যাঁ মরালিটি। হ্যাঁ, আমি তোমাকে ওগুলার স্যাম্পল অ্যান্সার দিচ্ছি। ওকে স্যার, না স্যাম্পল না অ্যান্সার স্যার, দেওয়া দেওয়া সত্ত্বেও তোমাকে কিন্তু ওগুলা করতে হবে এখন।
হ্যাঁ হ্যাঁ স্যার, আরেকটা জিনিস না, এটাতে ধরেন এই যে এই 20 মার্কের অ্যান্সার গুলাতে আমি তো হুম হুম। এগুলাতে ধরেন আচ্ছা স্যার, আপনি কি আবার 3C চেক করছেন? থ্রি কোনটা? সিটা, 3C এটার পরে 3A 3B 3C, হ্যাঁ এটা চেক করছেন। আচ্ছা, এটার মতোই স্যার বাকিগুলো হবে না, লাইক 20 মার্কেরটা? হ্যাঁ, আমি আরো তাও এক্সাম্পল, ওই 20 মার্কের অনেকগুলো এক্সাম্পল দিছি, ঠিক আছে? তুমি একটু চেক করে দেখো, ওকে স্যার? তাহলে ওকে, তোমার কারণ আরো ভালো আইডিয়া হবে। মানে এটাতে ধরেন আমি 20 মার্কের গুলাতে ডেফিনিশন দিলাম, হার্ড ডেফিন ইউজ হ্যাঁ, করলাম, দেন কনক্লুশন দিলাম, তাও তো স্যার একটু কম হয়ে যাচ্ছে, যেমন 3C তে আমি লিখছি। আরো কি আমি মানে কেস তখন আমি 2-3টা করে দিছি, তখন কি তখন কেস কেস ল, দিয়ে বাড়াবো? ন্যাচারাল ল, ন্যাচারাল ল ওই বেশি করে বলা লাগবে। আমি তোমাকে অ্যান্সার দিচ্ছি তো বাবা, দিচ্ছি আমি অ্যান্সার, এই এক্ষুনি দিচ্ছি, একটু ওয়েট করো। না স্যার, জাস্ট জিজ্ঞেস করলাম এই। ঠিক আছে, তোমাকে আমি এক্ষুনি দিচ্ছি, তুমি একটু ওয়েট করো। দেখো স্যার, পাঠিয়েছি, পেয়েছো? আচ্ছা, হ্যাঁ স্যার, মাত্র আসলো। নেক্সট ক্লাসে আজকে প্রাইমারি লেজিসলেশন পড়াবো, ওকে? তো তোমার তো প্রাইমারি লেজিসলেশন পড়া হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, আমি ডান উইথ দ্যাট। হ্যাঁ কোশ্চেন সলভ হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাইচে গেছো, নাহলে আবার হোমওয়ার্ক। কি স্যার, রোজা মাসে আপনি আমাকে শান্তিতে থাকতে দেন না। একটাই স্যার সাবজেক্ট, আর রোজার মাসে যে আমি কষ্ট করে ওইটার ক্লাস নিতেছি। এখন চুপ হয়ে গেছি, কিছু বলার নেই। ঠিক আছে স্যার, তুমি যাইতে পারো। নেক্সট ক্লাস তো তোমার দরকার নাই থাকা এখানে। আবার দেখি কে জানি জয়েন করছে। হ্যাঁ, ওর সাথে। জি স্যার, মালিহা তুমি ক্লাস করো না কেন স্যার? স্যার, আসলে আমার শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছে আমার। কয়েকদিন আমি বাসায় থাকতাম না। শরীর এত খারাপ হয় কেন হয় স্যার? খাওয়া দাওয়া করো না? না স্যার, ওই তাইলে স্যার এখন পরীক্ষার আগে যে এত শরীর খারাপ হয়, সবাই কোশ্চেন সলভিং টলভিং করে কত কিছু করে ফেলতেছে স্যার, তো তোমার তো হচ্ছে না। তুমি কি জি হোমওয়ার্ক স্যার। হোমওয়ার্ক কিছু করছো? জি স্যার, আমি প্রাইমারি লেজিসলেশনের কোয়েশ্চেন্স গুলো সলভ করেছি আর ল অ্যান্ড মোরাল লিগের চ্যাপ্টারটা পড়েছি, কোয়েশ্চেন পুরো সলভ করতে পারি। হ্যাঁ, তো এখন এগুলার তুমি নেক্সট ক্লাসের মধ্যে আমাকে ইনবক্সের মধ্যে প্রাইমারি লেজিসলেশন এন্ড ল এন্ড মোরালিটি চ্যাপ্টার সব দেওয়া লাগবে, ওকে স্যার? ওকে স্যার, এটার মাপ নাই। ঠিক আছে স্যার, সমস্যা নেই। আচ্ছা, তুমি কি এই স্যাম্পল অ্যান্সার গুলা দেখেছিলা যেগুলা পাঠিয়েছিলাম গ্রুপে? না স্যার। আচ্ছা, তুমি ল এন্ড মোরালিটি সলভ করার আগে স্যাম্পল অ্যান্সার গুলা দেখবা। হ্যাঁ, আচ্ছা এন্ড স্যার। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট আইরাক ফর্মুলা? না স্যার। আচ্ছা, তোমাকে আমি আইরাক ফর্মুলা এখন বুঝাচ্ছি, ওকে? বাকিরা ওকে স্যার। আসার আগে আগে তোমাকে আইরাক ফর্মুলা বুঝিয়ে দিচ্ছি যাতে তুমি অ্যান্সার সলভ করতে পারো। ওকে স্যার। স্যার, স্ক্রিন দেখতে পাচ্ছো?
জি স্যার। আচ্ছা, আইরাক যে ফর্মুলা আছে, আইরাক ফর্মুলা বলতে কি বুঝি? এটা আমাদের অ্যাকচুয়ালি সলভ করতে, এসে কোশ্চেন সলভ করতে লাগে। ওকে, আই স্ট্যান্ড ফর ইস্যু। আইরাক ফর্মুলা আই স্ট্যান্ড ফর ইস্যু, মানে প্রথমে আমরা প্রত্যেক আনসারের ইস্যুটা বের করার চেষ্টা করব, ইস্যুটা বোঝার চেষ্টা করব। ফার্স্ট প্যারায় যদি আমি ইস্যুটা বলে দিই, ফর এক্সাম্পল দের ইজ এ কোশ্চেন অ্যাবাউট থেফট অ্যান্ড ফ্রড। এখন কোশ্চেন তো তোমাকে বলে দিবে না যেটা থেফট আর ফ্রডের কোশ্চেন, তোমার তো পড়ে বুঝতে হবে, ইজন্ট ইট স্যার? জি স্যার। এখন প্রথম স্যার প্যারা এটা কি ইউজুয়ালি পেপার 2 এর হয়? কোনটা? পেপার 2 পেপার 1 দুইটাই। আচ্ছা স্যার। হুম, আচ্ছা, যে আইরাক ফর্মুলার মধ্যে কি বলতেছি, আইরাক ফর্মুলার মধ্যে যে ইস্যু জিনিসটা প্রথম প্যারাতে যদি আমি বলে দেই যে এটা থেফটের কোশ্চেন, বা আমি এটা পড়ে আমি বুঝতে পারছি আমি ল এন্ড মরালিটি ডিসকাস করব, প্রথম প্যারায় যদি আমি জানিয়ে দেই, হ্যাঁ, তার মানে এক্সামিনার কি বুঝবে যে হ্যাঁ স্টুডেন্ট অ্যান্সার বুঝতে পেরেছে, তাহলে ফার্স্ট প্যারাতে কিন্তু তোমার মার্ক উঠে যাবে। হ্যাঁ, এর জন্য ফার্স্ট প্যারাতে আমরা ইস্যু বলি। হুম, ফার্স্ট প্যারাতে আমরা এর জন্য ইস্যু বলি, কি বলি? ইস্যু। সেকেন্ড প্যারাতে আমরা রুলস গুলো বলি, কি কি রুলস আছে না আছে। হ্যাঁ, যে কি কি রুল নিয়ে কথা বলবো, রুলের প্রবলেম কোথায় হবে, কি হবে না হবে। সো সেকেন্ড প্যারা আমরা রুল নিয়ে কথা বলতেছি। থার্ড মানে সেকেন্ড প্যারা কি, মানে সেকেন্ড পয়েন্ট যেগুলো আছে, সেকেন্ড পয়েন্টের মধ্যে 3 থেকে 4টা প্যারা হতে পারে। এরপর হলো অ্যাপ্লিকেশন, এটা কিভাবে অ্যাপ্লাই করতেছি। এরপর লাস্টে হলো কনক্লুশন। ওকে স্যার? জি স্যার। হুম, দেখো ইস্যু কি, হোয়াট ইজ দ্য লিগ্যাল প্রবলেম, লিগ্যাল প্রবলেমটা এখানে কি। স্টার্ট ইউর অ্যান্সার বাই আইডেন্টিফাইং হোয়াট দ্য প্রবলেম ইজ। হ্যাঁ, লাইক দ্য ইস্যু ইন দিস কেস ইজ ওয়েদার দ্য ইলিগাল কোয়েশ্চেন ইজ, এইসব ফ্রেজ তোমরা ইউজ করতে পারো। হুম, ইয়েস স্যার। এরপরে আমরা আসি রুল। রুল মানে কি, হোয়াট ইজ দ্য ল, এখানে লটা কি বলতেছে। এক্সপ্লেইন দ্য রেলেভেন্ট ল ইনক্লুডিং এনি সেকশন, কেস অর লিগাল প্রিন্সিপলস। ইউ আর শোয়িং দ্য এক্সামিনার ইউ নো দ্য রুলস, মানে তুমি এই আইনগুলো জানো। যেমন অ্যাকর্ডিং টু দ্য সেকশন বা অ্যাকর্ডিং টু দ্য ন্যাচারাল ল থিওরি, এভাবে আমরা অ্যান্সার লিখি না? দ্য কেস জি অফ স্যার। এস্টাবলিশড, এভাবে আমরা রুলটা বলার চেষ্টা করতেছি। তারপরে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন কি হবে? অ্যাপ্লাই দ্য ল টু দ্য ফ্যাক্ট, দিস ইজ where you apply the rule or to the facts given in the question. হ্যাঁ, ডিসকাস হাউ দ্য ল ফিটস দ্য সিচুয়েশন, ইউজ ফ্রেজেস লাইক কি, ইন দিস সিচুয়েশন, অ্যাপ্লাইং দ্য কেস অফ ব্রাউন, ওটারে আমরা বলতে পারি যে এমন খারাপ কিছু হয়েছে যে এর জন্য এই কেসে আর কিছু অ্যালাউ করা হয় নাই। এরপরে আউটকাম, আউটকাম ইন কনক্লুশন বা ইন দ্য ওভারঅল কনটেক্সট, এভাবে আমরা শেষ করতে পারি। ওকে স্যার? ইয়েস স্যার। আচ্ছা, এই গেল আইরাক ফর্মুলা। ক্লিয়ার? জি স্যার। আজকে আমরা প্রাইমারি লেজিসলেশন নিয়ে শুরু করব। স্যার প্রাইমারি লেজিসলেশন তো আছে। হ্যাঁ, প্রাইমারি লেজিসলেশনের ক্লাস তো আগে একবার করেছিলাম। আগে করেছিলা? জি আচ্ছা, স্যার। তাহলে অন্য একটা চ্যাপ্টার শুরু করতেছি যেটা তোমাদের মাথা খারাপ করবে। ওকে স্যার। আচ্ছা, এখন যে চ্যাপ্টারটা পড়াবো এটা পেপার 1-এও আছে, পেপার 2-তেও আছে আনফরচুনেটলি। ঠিক আছে? এখন যে চ্যাপ্টারটা পড়াবো এটা পেপার 1-এও আছে, পেপার 2-তেও আছে, দুই ভাবে। হ্যাঁ, পেপার 2-তে টর্ট লতে আছে, পেপার 1-এ তো আছেই। ঠিক আছে? এটা হলো হিউম্যান রাইটস অ্যাক্ট 1998, ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস।
একটু আমরা 2টা মিনিট বাকিদের জন্য ওয়েট করি, যদি 2 মিনিটের মধ্যে না আসে তাহলে আমরা শুরু করে দিব। ওকে স্যার? জান্নাত আবার ক্লাসে ঘুমাইতেছো? হ্যালো? স্যার এই ক্লাসে কি আমি হ্যাঁ, থাকবো না এটা কি থাকবা। এডিক্সেলের? হ্যাঁ, এডেক্সেলের। কেন, কেমব্রিজের ক্লাস আরেকদিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, আমার এটা করা এই লাগবে। ক্লাসে থাকো, এই ক্লাসে থাকো, তোমাকে হোমওয়ার্ক দিতে হবে আমার আবার। হ্যাঁ হ্যাঁ, না স্যার একটু আগে তো বলছিলেন চলে যেতে। না না স্যার, মনে পড়ছে আমার, এই ক্লাস তোমার নিতে হবে, তোমাকে হোমওয়ার্ক দিতে হবে আমার। স্যার এর আগের আইরাকের ওইটাও কিন্তু আমার নাই, বুঝছেন স্যার? আচ্ছা তাহলে আমাকে আইআরএস, ইনবক্সে একটু দিয়ে রাখো হ্যাঁ যে এগুলার আমি নাই। ক্লাসের স্যার থেকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমার ব্যাপার কি স্যার, তোমার মতন 20-30 জন জিজ্ঞেস করে, এখন আমি একটা একটা করে ইনবক্স দেখে দেখে তারপরে পাঠাতে থাকি, না লিখে দেখতে থাকলে আমার মনে থাকে না। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে, অসুবিধা নেই। স্যার এখনের ক্লাসের সবাই কি মে ক্যান্ডিডেট? জি স্যার। চলে গেল তো। আসবে স্যার, ওর মনে ইন্টারনেট চলে গেছে। ইভেন ওদিনও যে বাকি আরো কয়েকজন ছিল, 3-4 জন মনে হয়, কারা কারা যেন, ওরাও সবাই মে ক্যান্ডিডেট? জি স্যার, ওরা ক্র্যাশ করছে ঢুকছে। ও ওরা মানে রিসেন্ট ঢুকছে ফেব্রুয়ারিতে বা মার্চে? হুম। স্যার হোমওয়ার্ক কই স্যার? ফাতেমা? ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, হোমওয়ার্ক কোথায় স্যার? স্যার এখন কমপ্লিট হয় না স্যার, পড়তেছি স্যার। কয়দিন আর কতক্ষণ লাগবে কমপ্লিট করতে? স্যার কালকে দিব। স্যার আমার হোমওয়ার্ক নিয়ে একটা একটু কোয়েশ্চেন আছে, একটা প্রশ্ন। কি কি কমপ্লেন আছে বলো স্যার। না, একটা কোয়েশ্চেন আছে স্যার, একটু প্রবলেম আছে। কি প্রবলেম বলো। একটা minute, স্যার, ওপেন করতেছি। বলো, বাকিরা জয়েন করলে একবারে শুরু করবো, বলো প্রবলেম, বলো, একটা একটা প্রবলেম সলভ করি। স্যার এই ফার্স্ট চ্যাপ্টারটাই এমন প্রবলেম, অন্যগুলো ইজি আছে, এটা কেমন যেন একটু হার্ড লাগে। তাই না স্যার?
ওই যে বলছে না এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন ল অ্যান্ড রুলস, এইখানের মধ্যে র অ্যান্ড রুলস, এই যে এটা হ্যাঁ, কেমনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সপ্লেইন দা। explain the distinction between a moral rule and a law. হ্যাঁ, মোরাল রুল কাকে বলে? আর স্যার না, আরেকটা স্যার, একটা মিনিট। ও সরি স্যার, এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন রুলস এন্ড ল। স্যার এটা কি কোনটা হবে? এটা কি বলে স্যার? এটা বুঝতেছি না। ডিফারেন্স বলবা, রুলস বলতে মোরাল রুল বুঝাইছে, আর ল বলতে ল বুঝাইছে। যে নোটস এর ডিস্টিংশন লেখা আছে না, ডিফারেন্স গুলো লেখা আছে না, ওই ডিফারেন্স গুলো বলবা। ও নো স্যার স্যার, এখানে বলতেছে এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন রুলস এন্ড ল। তো এখানে রুলস বলতে মোরাল রুলসটা বোঝাইছে। হ্যাঁ, ও, স্যার এটা এটাতে কি তো আমার ন্যাচারাল ল ইউজ করা লাগবে না, রাইট? ন্যাচারাল ল না বা ওই যে লিগ্যাল না পলিসি। না না। আবার আরেকটা দিছে অ্যানালাইজ দ্য ডিফারেন্স বিটুইন রুলস এন্ড লস, এটা ওইটাই হবে মোরাল রুলস এন্ড ল। জি স্যার। বুঝতে পারছি। আর কি প্রবলেম আছে স্যার? স্যার এই দুইটাই মানে কোয়েশ্চেন, এই দুইটাই মিলে ফেলছেন যে রুলস এন্ড লস মানে মানে আমরা তো জানি লস মানে লিগ্যাল রুলস না, হুম আর মোরাল মানে হলো মোরালিটি রুলস। তো এই দুইটা নিয়েই প্রবলেমে পড়ছিলাম। হুম আর স্যার আজকের মধ্যে অ্যান্সার দেওয়া শেষ করা যাবে না? স্যার আজকে হ্যাঁ পারবো স্যার, রাতে দিব স্যার। হ্যাঁ, রাতে দিয়ে দিও স্যার। ঠিক আছে। জি স্যার। দেখি কে কে জয়েন করছে, আরো দুজন বাকি। উফ, ও আচ্ছা স্যার, শুরু করে ফেলি, এতক্ষণ ওয়েট করা যাবে না। হুম দেখো, আমরা প্রথমে একটু ইতিহাস ঘেটে আসি। উই নো দ্যাট দ্য এফেক্টস অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড, এই যে চ্যাপ্টারটা এখন পড়তেছি, এই চ্যাপ্টার পেপার 1-এও আসে, পেপার 2-তেও আসে। ওকে, তো এই জন্য পেপার 1 পেপার 2 এর জন্য আমরা একসাথে এটা পড়ে নিব। আচ্ছা, এই চ্যাপ্টার জিনিসটা হলো যে হিউম্যান রাইটস জিনিসটা কি। হিউম্যান রাইটস এর ব্যাপারটা আমরা একটু ব্যাকগ্রাউন্ডে আসি। ব্যাকগ্রাউন্ড হলো যে এই the effects of the Second World War was much more devastating than the First World War. কেন? Because Second World War for the first time modern warfare use করা হয়েছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তো ঘোড়ার উপরে বেয়োনেট ওয়ালা বন্দুক, বেয়োনেট ওয়ালা বন্দুক বুঝো, যে বন্দুক ধরে একবার গুলি করলে আবার বারুদ ভরে আবার গুলি ভরা লাগতো, তাই না? তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু এগুলো ছিল না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অটোমেটিক মেশিন গান চলে আসে, ট্যাঙ্কস ইউজ করা হয়, হ্যাঁ, যেখানে তারপরে কেমিক্যাল ওয়ারফেয়ারও ইউজ করা হয়। যেমন ফ্রান্সের এখনো কিছু কিছু গ্রাম আছে যেখানে এখনো ফসল হয় না। এর রিজন হলো একমাত্র যে কেমিক্যাল মারা হয়েছিল, ওই কেমিক্যালের কারণে আজও প্রায় 70-80 বছর হয়ে গেছে। 70-80 বছর হওয়ার পরেও ওইখানে কোনো ফসল হচ্ছে না। তো এই যে ডেভাস্টেটিং, সো আমরা বলতে পারি দ্য এফেক্টস অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ মাচ মোর ডেভাস্টেটিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ইভেন পুরো পৃথিবীর পপুলেশন ড্রপ করছিল ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তাই না? তো এখানে এই যে পপুলেশন ড্রপ করছিল, এর জন্য তারা কি চিন্তা করে, তারা বলে যে এই হিউম্যান রাইটস যে ব্রিচ হয়েছে, যে মানুষের জীবন এত তাড়াতাড়ি নিয়ে নেওয়া হয়েছে, যে হিউম্যান রাইটস গুলাকে দেওয়া হয় নাই, বেসিক মৌলিক অধিকার গুলা যেহেতু দেওয়া হয় নাই, তো কি করে তারা
ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস বেসড, প্রথমে তো হিউম্যান রাইটস ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস তৈরি করি ইন দ্য 1950 বাই দ্য কাউন্সিল অফ ইউরোপ, বিকজ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা কিন্তু মেইনলি ইউরোপেই হয়, তাই না? স্যার সবার রিপ্লাই করতে হবে, নাহলে আমি ক্যামেরা অন করাবো কিন্তু সবার। না স্যার, এখানে তো রিপ্লাইয়ের কিছু ছিল না, আপনি সুন্দর মতো কথা বলতেছিলেন। আমি জিজ্ঞেস করছি না, বুঝছো তো? অ্যান্সার তো পাচ্ছি না। স্যার আমার এখানে শোনা যায় নাই স্যার, সরি স্যার। আমি সবগুলোর ক্যামেরা অন করাবো। না না স্যার, আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম করছে স্যার, আমি সত্যি শুনি না। হুম, মানে হ্যাঁ, উত্তর দিতে হবে। আচ্ছা, এরপর আসি, এইম টু প্রোটেক্ট হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ফ্রিডমস ইন ইউরোপ। হ্যাঁ, ইন্সপায়ার্ড বাই দ্য ইউনিভার্সাল অফ ডিক্লারেশন, মানে এটার ইন্সপিরেশন কোত্থেকে আসছে? 1948-এ কিন্তু ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস হয়েছে। সেই হিউম্যান রাইটস এর থেকে এইটার কি হয়েছে, ইন্সপিরেশন পেয়ে তারা 1950-তে কাউন্সিল অফ ইউরোপ এটা তৈরি করছে। অ্যান্ড ইট কেম ইনটু ফোর্স মানে এটাকে মানে কেম ইনটু ফোর্স বলতে এটাকে অ্যাক্টিভেশন হয়েছে কবে? 3rd সেপ্টেম্বর 1953-তে। আচ্ছা, এরপর আসি, এটা কি কি ফিচার্স কি আছে? মালিহা পড়ো, কি ফিচার্স কি এখানে? Contains civil and political rights such as the right to life, prohibition of torture, and freedom of expression. Allows বাস এতটুকু, individuals. দাঁড়াও। আলী বলো, এই সে রাইট টু লাইফ মানে কি? Yes, sir. রাইট টু লাইফ মানে কি স্যার? Right to life. হ্যাঁ, Sir, মানে ওর মানে স্যার ওর জীবিত থাকার মানে অধিকার আছে এমন কিছু? এক্স্যাক্টলি, হ্যাঁ। যে তোমার জীবন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কি ছিল, যা কাউকে মেরে ফেলতেছিল, যে তুমি সবাইকে মেরে ফেলতে পারবা না, এভরিওয়ান হ্যাজ আ রাইট টু লাইফ। ওকে, ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা, জান্নাত, প্রহিবিশন অফ টর্চার মানে কি? টর্চার, প্রহিবিশন, হ্যাঁ সবচেয়ে কঠিন গুলো আমাকে জিজ্ঞেস করবেন। যাই হোক, প্রহিবিশন অফ টর্চার লাইক মানে টর্চার করা যাবে না, মানে প্রহিবিট করা হয়েছে, লাইক মানা করা হয়েছে যে মানুষকে টর্চার বা মানুষকে বন্দি করে হ্যাঁ, রাখতো সামথিং, এগুলা হ্যাঁ, কিছু। এটা কি আমার দেশে অ্যাপ্লাই হয়েছে? কোন জনা মানে নেক্সট 20 ইয়ার্সেও দেখবো নাকি সেটাও সন্দেহ। না না, আমার দেশে কি এটা অ্যাপ্লাই হয়েছে? টর্চার কি আমার দেশে হয়েছে? টর্চার তো প্রতিনিয়ত গভর্নমেন্ট, যেই গভর্নমেন্টই আসুক না কেন হচ্ছে তো, লাইক আগের গভর্নমেন্টও মানুষকে টর্চার করে গেছে, আর এই কিভাবে গভর্নমেন্টও। কিভাবে বলো, কিভাবে? ওমা, China war exists for হ্যাঁ, আয়না ঘর মুখে আসে না কেন? ও আচ্ছা ঠিক আছে। আর এই গভর্নমেন্টও আমি বলবো যে লস অর্ডারস ঠিক না করে, রিফর্ম না করেও টর্চার করতেছে, সিটিজেনের কোনো সেফটিই নেই। এক্স্যাক্টলি। আচ্ছা, এরপর আসি ফ্রিডম অফ এক্সপ্রেশন। ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে কি? যে তোমার মৌলিক অধিকার আছে তোমার কথা বলার, ঠিক আছে। তারপরে সেকেন্ড পয়েন্ট কি? অ্যালাউজ ইন্ডিভিজুয়ালস টু ব্রিং কেস। ওয়েট, আলী, তোমার সাথে আরেকজন ছিল, ও কই? ওর নাম ভুলে গেছি। স্যার, স্যার কল দিচ্ছি আমি। কি ঘুমাচ্ছে? মেবি স্যার। তোমাদের এত ঘুম। আচ্ছা, হ্যাঁ, যেখানে ছিলাম, অ্যালাউজ ইন্ডিভিজুয়াল টু ব্রিং কেস, যেখানে যদি হিউম্যান রাইটস এর কোনো সমস্যা, দেখো ইসিএইচআর, দেখো দুটো ডিফারেন্স বুঝো। ইসিএইচআর বলতে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস, আর ইসিটিএইচআর এই টার্মটা মানে কি? ইসিটিএইচআর মানে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস। ইউ পিপল শুড বি কেয়ারফুল অ্যাবাউট দিস। ইসিএইচআর বলতে, এখানে দেখো উপরে, ইসিএইচআর বলতে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস, আর ইসিটিএইচআর বলতে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস। এই ডিফারেন্স মনে থাকবে? ইয়েস স্যার। কিন্তু স্যার আমরা আনসার স্যার শর্ট ফর্ম করতে হবে। স্যার একটু জোরে বলো, তোমার গলা খুব আস্তে আসছে স্যার। জি স্যার এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আমরা যখন আনসার্স লিখবো তখন কি আমরা এরকম ফুল ফর্মস গুলাই লিখতে হবে নাকি শর্ট ফর্মস গুলাও লিখতে পারবো? প্রথমবার ফুল ফর্ম লিখে সেকেন্ড থেকে শর্ট ফর্ম লিখতে হবে। ওকে স্যার। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ড আছে, আলী পড়ো ব্যাকগ্রাউন্ড। ইয়েস স্যার।
The horrors of World War II promoted European nation to ensure such air অ্যাট্রোসিটিস atrocities অ্যাট্রোসিটিস মানে বুঝো triggered. No, sir. নৃশংসতা মানে এত খারাপ কাজ যাতে নেক্সট টাইম না হয়, Oh, okay. ঠিক The আছে? ECHR was a step forwards, unifying ইউনিফাইং unifying Europe on common Europe human rights common standards, human promoting peace and stability. ECTHR was step forward. কি ছিল? ECTHR এর মাধ্যমে পুরো ইউরোপকে এক করা হয়েছিল, ঠিক আছে? এখন রাইট কি কি আছে? রাইট আছে আর্টিকেল 2, রাইট টু লাইফ। মুখস্থ, এখানে এই আর্টিকেল গুলো এখানে মুখস্থ করার নাই, পরে আরেক জায়গায় মুখস্থ করতে হবে, ওকে? Article 3, freedom from torture, inhumane or degrading treatment or punishment. Article 4, freedom from slavery and forced labor. Article 5, freedom of the person, liberty and one. Article 6, the right to a fair trial. মানে কি, কাউকে ট্রায়াল ছাড়া আমি কাউকে বন্দি রাখতে পারবো না। যে আর্টিকেল উপরে বেস করে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন প্রিভিয়াস গভর্নমেন্টকে ধিক্কার জানিয়েছে, বুঝতে পেরেছো? কাউকে আমি পাবলিক ট্রায়াল ছাড়া তাকে আমি জেলে ভরতে পারবো না। আমরা ক্রিমিনাল লতে ফার্স্ট ডেতে আমরা পড়ে আসছি যে এভরিওয়ান ইজ প্রিজিউমড টু বি ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, ইজন্ট ইট? তো সেই জায়গায় রাইট টু সবাইকে ফেয়ার ট্রায়াল দেওয়া লাগবে। তারপরে দেখো ফ্রিডম ফ্রম রেট্রোস্পেক্টিভ ক্রিমিনাল লজ। রেট্রোস্পেক্টিভ ক্রিমিনাল লজ বলতে আমরা কি বুঝি? ফর এক্সাম্পল, ধরো একজন গাড়ি চুরি করছে 99 সালে। কোন সালে? 1999-এ সে গাড়ি চুরি করছে। তখন ল ছিল, গাড়ি চুরি করা ল ছিল যে 5 বছরের জেল। হ্যাঁ, 2005-এ এসে ধরো এই লটা চেঞ্জ হয়ে 5 বছরের জেলের জায়গায় 10 বছর জেল হয়ে গেল। অ্যান্ড 2007-এ ভদ্রলোক গিয়ে ধরা পড়লো। তো মালিহা বলো তো কোন আইনের আন্ডারে তাকে পানিশমেন্ট দেওয়া হবে? 10 বছরের জেল না 5 বছরের জেল? স্যার আমরা শুনতে পারি না এই শেষের পার্ট, আমার ওয়াইফাই একটু প্রবলেম। সবার ওয়াইফাই প্রবলেম। আচ্ছা, আমি বলতেছিলাম যে ধরো 99 সালে এক ভদ্রলোক গাড়ি চুরি করছে, ঠিক আছে? এখন 99 সালে যখন ভদ্রলোক গাড়ি চুরি করছে তখন শাস্তি ছিল 5 বছর। 2005 সালে এসে এই আইন চেঞ্জ হয়ে যায়। 2005 সালে এসে আইন চেঞ্জ হয়ে 5 বছরের থেকে 10 বছর জেল দেয়। আচ্ছা, এর পরের ব্যাপারটা কি দাঁড়ায়? 5 বছর থেকে 10 বছর যে জেলটা দিল, 2007 সালে এসে ভদ্রলোক ধরা পড়ছে। এখন আমাকে বলো তাকে কি 5 বছরের জেল দিবে না 10 বছরের জেল দিবে? 5 বছরের। আচ্ছা, কে 10 বলছে? আমি আচ্ছা, জান্নাত 5 বছর না 10 বছর? স্যার আগে আপনি ক্লিয়ার করেন যে যখন ধরা খাইছে ওই হিসেবে জাজ করব নাকি যখন কাজটা না করছে না ওই না, হিসেবে জাজ চালাকি করব? কথা বলবো না, আমাকে আগে উত্তর দাও, আমার মুখ দিয়ে অ্যান্সার বার করবো না। স্যার লয়ারের স্টুডেন্ট আমি অবশ্যই চালাকি না কথা বলবো। না, আগে আমি যেটা বলছি 5 না 10 বছর, আমাকে বলো। স্যার ও যেহেতু ধরা খাইছে পরে, লাইক এখন তখন প্রেজেন্ট আইন অনুযায়ী করা 10 হবে না। না 5, এত কথা না, 10 না 5 10 বলো। 10 10। আচ্ছা, আলী? স্যার 10 বছর। আচ্ছা, 5 বছর কে বলছিল? আমি। হ্যাঁ, 5 বছরই হবে। কেন বলো তো স্যার, 10 বছর হবে না? কনভিকশনের সময় তো ল অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছিল, এর জন্য ল তো সবার জন্য সেম থাকে না। হ্যাঁ, তো যখন সে ক্রাইম করছিল তখন 5 বছর ছিল, তাই না? জি। তো এর জন্য 5 বছরই, তার মানে কি নতুন রেট্রোস্পেক্টিভ আইন, নতুন ক্রিমিনাল ল বানিয়ে নতুন ভাবে, যেই কারণে এই আগের সরকারের সব আইন কেন বাদ পড়তেছে অন দিস গ্রাউন্ড যে রেট্রোস্পেক্টিভ ক্রিমিনাল ল এফেক্ট দিতে পারবা না, তুমি নতুন করে আইন বানিয়ে পুরান ক্রাইমের জন্য মামলা দিতে পারবা না। বুঝতে পেরেছো স্যার? ইয়েস স্যার। Yes, sir, clear. হ্যাঁ, তোমরা সবাই ভুল। ও মা স্যার, আমি তো জিজ্ঞেস করছি যে আপনি আগে বলবেন না যে না, বলবো না আমি। action না। এরপর আছি আর্টিকেল 8, রাইট টু রেসপেক্ট ফর প্রাইভেট এন্ড ফ্যামিলি লাইফ, হোম অ্যান্ড করেসপন্ডেন্স। যেই কারণে কিন্তু ইউকে অনেক বড় বাস খাইছে। কেন বাস খাইছে? এই যে ইউকে যে গভর্নমেন্টরা এই ফোন কল রেকর্ড করে, বা ইউএসএ কিন্তু এটা আওতায় পড়ে না। যেমন আমি তোমাকে বলি, দা স্ন্যাপচ্যাট, ডু ইউ নো স্ন্যাপচ্যাট কেন তৈরি করা হয়েছে? না স্যার।
স্ন্যাপচ্যাট হ্যাজ বিন ক্রিয়েটেড বাই এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের মাধ্যমে ইউএসএ তৈরি করছে, যাতে পৃথিবীর সব মানুষের ফেসিয়াল রিকগনিশন তারা নিতে পারে, নিয়ে স্টোর করে রাখতে পারে, যাতে যে কোনো জায়গায় যে কোনো মানুষ যদি যায় তাকে সাথে সাথে রেকগনাইজ করতে পারে। তোমাদের কাছে এটা ফান অ্যাপ, বাট তাদের কাছে ইটস অ্যান অ্যাপ টু রেকর্ড ইউর থিংস, এভরি ফাকিং মুভমেন্ট। বুঝতে পারছো? জি স্যার। Yes, sir. তারপরে যেমন ধরো তোমরা, এই জন্য আমি বলি যে যে কথা হলো, তো এই যে স্ন্যাপচ্যাট কিন্তু ইউকে তে মামলা খাইছে, গুগল মামলা খাইছে। কেন মামলা খাচ্ছে? যে তোমার প্রত্যেকটা জিনিস ট্র্যাক করতেছে উইদাউট ইউর পারমিশন। হ্যাঁ, আর্টিকেল 8 এর আন্ডারে এটা কিন্তু সমস্যা। যেমন আমার তোমাকে কথা বলি, তুমি ধরো একটা কিছু ধরো তোমার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছে, আরে দোস্ত আমি এই জিনিসটা কিনবো, দেখবার সাথে সাথে ফেসবুক ওটা অ্যাডভার্টাইজমেন্টে তোমার ভরে গেছে। Yes, sir. True. কেন? হ্যাঁ, বিকজ হ্যাঁ। ফেসবুক ইজ ট্র্যাকিং ইউ। Yeah, exactly. ফেসবুক ইজ ট্র্যাকিং ইউ। তোমাকে যখন ফেসবুক এভাবে ট্র্যাক করতেছে তোমার পারমিশন ছাড়া, তো তোমার রাইট টু প্রাইভেসি বলে কিছু নাই। যেমন তোমার আইফোন মামলা খাইছে বিকজ আইফোন ইজ টেকিং ইউর ফটোস এভরি 30 সেকেন্ডস। তুমি কি জানো ইনফ্রারেড রুমের মধ্যে আইফোন ইজ টেকিং ফটোস অফ ইউ এভরি 30 সেকেন্ডস। এখন তুমি যে বাথরুমে আইফোন নিয়ে যাচ্ছ, তার মানে বুঝতে পারছো এই ছবিগুলা কার কাছে যাচ্ছে? তো এই জন্য বি কেয়ারফুল। বাথরুমে পারলে ফোন ছাড়া যাবা। এমন না যে গুগলও করতেছে না, গুগলও তোমার সাথে করতেছে। হ্যাঁ, তোমরা ইউকে থাকো না, এটা তোমরা বুঝতে হবে। ইউকে তে এরা মামলা খেয়ে সিধা হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এখন এই কনসার্ন কারো উঠে নাই। বুঝতে পারছো? Yes, sir. স্যার এই আর্টিকেল 10, আর্টিকেল 11 মানে 8, 9 এগুলো তো আমার মনে রাখতে হবে, রাইট? পরে যে আমি অন্য জায়গায়, এখানে না, আমি যেটা মনে লাগবে আমি বলবো, ঠিক আছে? এরপর আর্টিকেল 9 বলতেছে ফ্রিডম অফ থট, কনসিয়েন্স এন্ড রিলিজিয়ন, মানে যে কোনো ধর্ম প্র্যাকটিস করার তোমার অধিকার আছে, ঠিক আছে? এই জন্য ইউরোপে দেখবা সেটিনিজমের চার্চ আছে। ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে তোমার ফ্রিডম আছে টু এক্সপ্রেস ইউর সেলফ। এরপর ফ্রিডম ফ্রম অ্যাসেম্বলি অ্যান্ড অ্যাসোসিয়েশন। ফ্রিডম ফ্রম অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশন বলতে কি বোঝায়? মিছিল করার তোমার অধিকার আছে, প্রোটেস্ট করার তোমার অধিকার আছে। আর আর্টিকেল 12 হলো রাইট টু ম্যারি অ্যান্ড ফাউন্ড আ ফ্যামিলি, বিয়ে করার অধিকার আছে। কেন এই কথা কেন বলা হলো? যেমন তোমার ধরো নর্থ কোরিয়া কিন্তু তুমি জানো তোমার যে বিয়ে করার অধিকার নাই, গভর্নমেন্ট তোমাকে বউ ঠিক করে দিবে, গভর্নমেন্ট ডিসাইড করে দিবে তোমার কয়টা বাচ্চা হবে, নাহলে গভর্নমেন্টের বাইরের কথা তুমি যাইতে পারবা না। বুঝতে পারছো? Yes, sir. লাইক রিলেশন যদি হয়ে যায় তখন কি গভর্নমেন্ট, মানে একটা এক্সাম্পল, তখন একেবারে গুলি করে মেরে ফেলাবে। এটা কোন ধরনের কথা? মাই গড। বুঝতে পারছো? এই জন্য ফাতেমা নর্থ কোরিয়া যায় না। আচ্ছা, এরপর আসো আর্টিকেল 13। আর্টিকেল 13 বলতেছে তোমার যদি কোনো ন্যাশনাল অথরিটি মানে কোনো গভর্নমেন্ট যদি তোমার রাইট ব্রিচ করে, সেই জায়গায় তোমাকে আর্টিকেল 13 এর মাধ্যমে ওই গভর্নমেন্ট তোমাকে কম্পেনসেশন দিতে বাধ্য। তারপর হলো আর্টিকেল 14 হলো ফ্রিডম ফ্রম ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন মানে কি? তার ডিসক্রিমিনেশন নিয়ে আমার দেশে এত বড় আন্দোলন হয়ে গেল, বৈষম্য বিরোধী মানে কি? কোন একটা গ্রুপ অফ পিপলকে হ্যাঁ, প্রায়োরিটাইজ করা হ্যাঁ বা বায়াসড থাকা। হ্যাঁ, বায়াস থাকা। তো ডিসক্রিমিনেশন করা যাবে না। তারপরে ফার্স্ট প্রোটোকল টু দ্য কনভেনশন অ্যাডেড কি আরো কিছু, রাইট টু এনজয়মেন্ট অফ প্রাইভেট প্রপার্টি। হ্যাঁ, রাইট টু এনজয়মেন্ট অফ প্রাইভেট প্রপার্টি মানে কি? যে তোমার প্রপার্টির উপরে কেউ কিছু উল্টাপাল্টা করতে পারবে না। আর্টিকেল 2 রাইট টু এডুকেশন আর রাইট টু ফ্রি ইলেকশন বাই সিক্রেট ব্যালট। আচ্ছা, বুঝতে পারলাম। এইবার আসি হোয়াট আর অ্যাবসোলুট লিমিটেড এন্ড কোয়ালিফাইড রাইটস। অ্যাবসোলুট লিমিটেড আর কোয়ালিফাইড রাইটস বলতে, সরি স্যার গলা শুকিয়ে যেতেছে।
হ্যাঁ, অ্যাবসোলুট কোয়ালিফাইড আর লিমিটেড রাইটস কোয়ালিফাইড, মানে লিমিটেড অ্যান্ড কোয়ালিফাইড রাইটস বলতে কি বুঝতেছি দেখো। অ্যাবসোলুট রাইট হলো অ্যাবসোলুট, এটা হলো আর্টিকেল 3, 4 আর 7, মানে এটার সাথে কোনো কম্প্রোমাইজেশন নাই। আর্টিকেল 3, 4 আর 7 কি স্যার দেখি তো একটু। আর্টিকেল 3 হলো ফ্রিডম ফ্রম টর্চার, 4 হলো ফ্রিডম ফ্রম স্লেভারি, আর 7 হলো রাইট টু ফেয়ার ট্রায়াল, তাই না? তার মানে দিজ আর অ্যাবসোলুট রাইটস, মানে এই রাইটের সাথে কোনো কম্প্রোমাইজেশন হবে না। বুঝতে পারছো স্যার? Yes, sir. এই রাইট গুলো এখানে তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। ওকে স্যার, যে কোনটা অ্যাবসোলুট রাইট, কোনটা কোয়ালিফাইড রাইট। আরেকবার explain করবেন, এটা আমি এটা বুঝিনি, আই এম সরি স্যার। হ্যাঁ, আর্টিকেল 3 আর আর্টিকেল 3 কি বলো তো? আর্টিকেল 3 হলো সরি স্যার, উপরে বেশি চলে গেছে। আর্টিকেল 3 হলো ফ্রিডম ফ্রম টর্চার, আর্টিকেল 4 হলো ফ্রিডম ফ্রম স্লেভারি এন্ড ফোর্সড লেবার, আর আর্টিকেল 7 হলো ফ্রিডম ফ্রিডম ফ্রম রেস্ট্রিক্টিভ ক্রিমিনাল লস, তাই না? তো এই যে 3 আর 4, 7 এইগুলো হলো অ্যাবসোলুট রাইটস বলতেছি আমরা। কি বলতেছি? অ্যাবসোলিউট রাইট। মানে এটার সাথে কোনো কম্প্রোমাইজেশন হবে না, হালকা ব্রিচ হলেই মামলা হয়ে যাবে। ওকে স্যার? জি স্যার। তারপরে আর্টিকেল 5 আর স্পেসিফিকলি লিমিটেড বাই দ্য কনভেনশন ইটসেলফ। আর্টিকেল 5 কি দেখি তো স্যার, বলো তো। লিমিটেড রাইট বলতেছি কেন আর্টিকেল 5 কে? আর্টিকেল 5 কি? ফ্রিডম অফ দ্য পার্সন অফ লিবার্টি এন্ড লিবার্টি। এখন দেখো আর্টিকেল 5 কে লিমিটেড কেন বলছে? এখন ইফ কেউ যদি দেশে ক্রাইম করে তখন তো আমি তার লিবার্টি লিমিট করবই, তাই না? জি স্যার। হ্যাঁ, তাকে আমি যদি কাউকে যদি আমি জেলে ভরি কোনো অন্যায় কাজের জন্য, তাহলে কি হবে? আমি তো তার ফ্রিডম কেড়ে নিতেছি। হ্যাঁ, তো এখন এটা তো আমি একটা দেশের ক্রিমিনাল ল বা দেশকে প্রপার জায়গা রাখার জন্যই তো আমি কাজটা করতেছি, মানে দেশে ল এন্ড অর্ডার মেনটেন করার জন্য তো এই কাজটা করতেছি, তাই না? তো এটাকে লিমিটেড রাইট বলে। কি বলে? লিমিটেড রাইট। আচ্ছা, এরপর হলো আর্টিকেল 8, 9, 10 এন্ড 11। 8, 9, 10 এন্ড 11 কে আমরা বলি কোয়ালিফাইড রাইটস। কি বলি? কোয়ালিফাইড রাইট। কোয়ালিফাইড রাইটস কি দেখো। 8, the right to respect for private, family and life. 9, freedom of thought and constitution. 10, freedom of expression. 11, freedom of assembly and association. এগুলোকে কোয়ালিফাইড রাইট আমরা কেন বলতেছি? কোয়ালিফাইড রাইট বলার কারণটা হলো যে ঠিক আছে, তোমার অধিকার আছে, আজকে ধরো আমার অধিকার আছে দেশে, আমি যা ইচ্ছা তাই বলতে পারবো, কিন্তু তার মানে এই না। এখন ধরো যদি আমি হিন্দুদের বিরুদ্ধে কিছু বলি, বলে যদি হিন্দু সমাজে গন্ডগোল লাগাই দেই, তাহলে এইটা কি দেওয়া উচিত? এই রাইট দেওয়া উচিত না, দেওয়া উচিত না। তার মানে কোয়ালিফাইড রাইট, হ্যাঁ, ইট ইজ কোয়ালিফাইড টু আপ টু সাম এক্সটেন্ট। বা ধরো কেউ যদি এসে এই দেশে, যেমন তোমার ধরো কালকে কি হয়েছে, ওয়াই ডু ইউ থিঙ্ক যে পুলিশ এখন পর্যন্ত কারো উপরে লাঠি চার্জ কিছু করে নাই, বাট কালকে মার্চ ফর খেলাফতের যে তাওহিদি জনতা ছিল তাদের উপরে চালাইছে লাঠি চার্জ? কেন? এই গভর্নমেন্ট ফর দ্য ফার্স্ট টাইম কালকে লাঠি চার্জ চালাইছে কেন আমাকে বলো? বিকজ গভর্নমেন্টের কথা স্পষ্ট, বিকজ দিস যারা হিজবুত তাহরির যারা আছে তারা কিন্তু একটা দেশে অস্থিতির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে কালকে, তাই না? ইন দ্য নেম অফ রিলিজন। জি স্যার। তো এই যে চেষ্টা করার কারণে এখন তুমি যখনই ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আসবে, হ্যাঁ, আমি মানলাম যে ঠিক আছে আমার রাইট টু ফ্রিডম আছে, রাইট টু প্রাইভেট ফ্যামিলি লাইফ আছে, কিন্তু তার মানে কি আমি কি যারা সন্দেহভাজন টেররিস্ট আছে যারা দেশের ক্ষতি করতে পারে তাদের কি আমি ফোন ট্র্যাক করতে পারবো না? Yes, sir. তো এর জন্য যখন তুমি একটা কোনো সন্দেহভাজন জিনিসে পড়ে যাবা, যখন ইউকেতে এর জন্য বলা হয় যে আগে যেমন যেভাবে যত্রতত্রভাবে সার্চ করতো বা মোবাইল ট্র্যাক করতো এখন করা যায় না, কিন্তু এখন কি লাগে, ম্যাজিস্ট্রেটের স্পেশাল পারমিশন পাওয়ার পর, সার্চ ওয়ারেন্ট পাওয়ার পরে কিন্তু তারপরে তারা ফোন ট্র্যাক করতে পারে। MI6 বা MI7 যাকেই বলো। MI6 MI7 জানো তো কাদেরকে বলে? ইউকের ইন্টেলিজেন্স এজেন্সিদেরকে বলে। বুঝতে পারছো? জি Yes, স্যার। sir. হ্যাঁ, MI6 বা MI7 ইউকের ইন্টেলিজেন্স এজেন্সিদের এদেরকে বলে। তো এই যে এদের ওরা যা করতে যদি চায় সেই জায়গায় কিভাবে করতে চাবে?
তো কারো কিন্তু কোর্টের পারমিশন নিয়ে তারপরে করতে হয়, কেন তাদেরকে প্রমাণ করতে হবে যে না দিস পারসন ইজ অ্যাকচুয়ালি আন্ডার সার্ভেলেন্স এই কারণে। যেমন আমি কিন্তু একবার সার্ভেলেন্সের আন্ডারে পড়ে গেছিলাম, আই ডিড নট নো দ্যাট। আমার হঠাৎ করে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। এখন কিছু ফ্যাক্টর ছিল, এটা আমি গভর্নমেন্টকে দোষ দেই না। ফ্যাক্টর ছিল যে প্রথম ফ্যাক্টর হলো যে আমি যে মসজিদে নামাজ পড়তে যেতাম ওই মসজিদ থেকে কিন্তু 2জন বাংলাদেশি টেররিস্টকে ধরছিল, বুঝো? হ্যাঁ, তা আমিও গাধার মতন ওই মসজিদে নামাজ পড়তে যেতাম শুক্রবার দিন। কেন, বাংলাদেশের বাইরে দেশের তবু চেতনা তো তখন খুব বেশি উঠে, নামাজ পড়তে হবে, তো আমি ওই মসজিদে নামাজ পড়তে যেতাম। সেকেন্ড, আমার বাবা তখন মিডল ইস্টে প্রজেক্টে ছিল, মিডল ইস্ট থেকে আমাকে টাকা পাঠাইছে বেতন ফিস, মানে পুরা লালে লাল টার্গেট আমি, ঠিক আছে? তারপরে আমার নাম তো পুরো, তোমরা তো আমার পুরো নাম জানো না, আমার পুরো নাম হলো সৈয়দ মোহাম্মদ ফারহান মুস্তাফা, ভেরি ইসলামিক। ফাট করে আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, আমি বুঝি না, 2 দিন পর্যন্ত ফ্রিজ মিজ এরকম, 3 দিনের দিন ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তখন আমাকে পরে দিয়ে জানালো যে তুমি ইউ আর আন্ডার MI6 এর আর সার্ভেলেন্সের আন্ডারে পড়ে গেছিলা, তোমাকে ওইখান থেকে খবর আসছিল যে এর সবকিছু ফ্রিজ করো, আগে আমরা একে চেক করবো। মানে আমার 48 ঘন্টা আমার উপর নজরদারি চলছে। সে স্যাটিসফাই হয়েছে যে না এর কিছুর সাথে জড়িত না, এই একটা লেটারও পাঠিয়েছে যে না এ কিছুর সাথে জড়িত না, তারপরে আমার সব ছেড়ে দেওয়া হয়েছে। ইভেন বাংলাদেশ পর্যন্ত, বাংলাদেশ, হ্যাঁ আপনি জানতেনও না? না, আমি পরে জানতে পারছি, পরে গিয়ে আমি জানতে পারছি, লেটার যখন পাঠাইছে, ইভেন ইউনিভার্সিটিতে সুদ্ধা বলছে একে হল্ট করো। বাট স্যার আপনার কোনো লাইক ইস্যু হয় না ইউনিভার্সিটি এন্ড অল দ্যাট? একটাই প্রবলেম হয়েছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। আর আপনার যে 2 দিন তাহলে আপনি টাকা পয়সা আপনার কোনো অসুবিধা হয় না? আপনি বলবেন না ব্যাংকে? বন্ধুদের থেকে টাকা চায় চলছি। বাট এটাই যে, তাও আপনি তখন ব্যাংকে ঝাড়ি দেন নাই যে আপনি কেন অফ করছেন বা কিছু? বলছি, এখন ব্যাংক বলতেছে তোমাকে পরে যে আমরা কোনো একটা সমস্যা হয়েছে, ও আচ্ছা তুমি একটু আচ্ছা। ম্যানেজ করো। ব্যাংক আমাকে বুঝতে দেয় নাই, পরে দিয়ে ব্যাংকের থেকে চিঠি দিল, ইউনিভার্সিটি থেকে চিঠি দিল যে না এ ক্লিয়ার, এর কোনো টেররিস্টের যোগাযোগ কিছু নাই। এটা আরো কেন জানতে পারলাম, কেন বাংলাদেশে আমার ফ্যামিলি শুদ্ধ এসে খবর নিয়ে গেছে। ও আচ্ছা। মানে বাংলাদেশে আপনার ফ্যামিলির কাছে গেছে মানুষ কথা বলতে? কিভাবে খোঁজ নিছে আমি জানি না, আমি পরে জানতে পারছি যে বাংলাদেশে নাকি আমার ফ্যামিলির খোঁজ খবর নেওয়া হয়েছে যে কোনো টেররিস্ট কিনা, ও মাই বুঝছো? গড। এখন আমি তো বললাম আমার কতটা দোষ ছিল যে আমি ওই মসজিদেই নামাজ পড়তে যাইতাম। আচ্ছা ঠিক আছে, আমার বাপ তখন মিডল ইস্টে একটা প্রজেক্টে ছিল, মক্কা এক্সপেনশন প্রজেক্টে ছিল, তো ওই প্রজেক্ট মিডল ইস্ট থেকে আমার বাবা আমার জন্য টাকা পাঠাইছে। 3 নাম্বার, আমার বুক পর্যন্ত দাড়ি, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। মানে সব যত রেড ফ্ল্যাগ আছে সবগুলো আমি পালন করছি। ও মাই গড। আমার বুক পর্যন্ত তখন, মানে আমি বলি ইউকেতে মানে চুল কাটা দাড়ি কাটা একটু এক্সপেন্সিভ, যেমন আমরা এখানে যত সস্তায় যাই ওরকম কিন্তু সস্তা না। তো ধরো এখন যেহেতু চুল দাড়ি আমি কিছুই কাটিনি, দাড়ি আমি ইট ওয়াজ লাইক, মানে লাইক 13 মান্থস আমি দাড়ি টাড়ি কাটি নাই, আওলা বলা দাড়ি, বুক পর্যন্ত দাড়ি হয়ে আছে, ঠিক আছে? তো এই অবস্থা, খালি চুলটা আশ্রয় রাখতাম। তো এখন মানে সবগুলো যতগুলো রেড ফ্ল্যাগ আছে, তো এর জন্যই বলা হয় যে এগুলোকে টেররিস্টের সবকিছু আপনার মধ্যে ছিল। হ্যাঁ ঠিক আছে, টেরেসে ছিল স্যার দেখতো ইউ যে, ক্যান ইউজ ট্রিমার। হ্যাঁ আপনি তো ট্রিমারও ইউজ করতে পারতেন। ট্রিমার কিনি নাই স্যার, কিপটামি করতাম, আচ্ছা। বুঝছো তখন স্যার? স্যার স্টুডেন্ট ছিলেন মনে হয় না? হ্যাঁ স্টুডেন্ট ছিলাম, তো টাকা যেভাবে টাকা বাঁচানো যায়, হুম। বুঝছো? আর কেন, এখন স্যার উড়ায় বেড়ানো অনেক, তাই তো? না না স্যার এখন উড়াইতে পারি না, এখন এই যে বিয়ে করছি, সংসার চালাই, এটা করি, এই যে পাশে তোমাদের ক্লাস নিচ্ছি, পাশে একটা খাওয়ার জন্য ম্যায় ম্যায় করতেছে, এটাকে একটু পরে খাওয়া দাওয়া লাগবে, টাকা পয়সা খরচা হয়ে যায় স্যার, থাকে না। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, তো তোমরা কি এটা বুঝতে পারছো কোয়ালিফাইড রাইটস কাকে বলে, লিমিটেড রাইটস কাকে বলে, অ্যাবসোলিউট রাইট কাকে বলে? দিচ্ছি খাবার, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লিয়ার, ব্যাপারটা ক্লিয়ার।
আচ্ছা স্যার, আমার গলা একদম শুকায় গেছে স্যার, আমি নেক্সট ক্লাসে এটা বলে শেষ করে দিব। ওকে স্যার, বেশিক্ষণ লাগবে না। ওকে স্যার। ওকে স্যার। হ্যাঁ, আজকে এতটুকুই থাকুক। আর আলী হোমওয়ার্ক কোথায়? ইয়েস স্যার, হোমওয়ার্ক আছে স্যার। কোথায় দিবি? হ্যাঁ, ইনবক্সে আমাকে দিবা। ওকে স্যার। ঠিক আছে? আর Okay, তোমার ফ্রেন্ডকেও বলবা ইনবক্সে যেন হোমওয়ার্কটা দেয়। আর Okay. এভাবে ক্লাস মিস দিলে স্যার বিপদে পড়ে যাব আমরাও পড়বো, তুমিও পড়বা। ক্লাস মিস দিবা না, তোমার ফ্রেন্ডকেও বলবা ক্লাস মিস দিতে না। কেউ যেন Okay. ক্লাস মিস না করো। ওকে স্যার? কেন Okay, যেহেতু স্যার আমরা কোন চ্যাপ্টার ছিল এই যে এখন যেটা পড়লাম স্যার? এটা পেপার 1-এও আছে, পেপার 2-তেও আছে। হিউম্যান রাইটস অ্যাক্ট 1998। জি, আচ্ছা বুঝতে পারছো? এটা পেপার 1-এও আসে, পেপার 2-তেও আসে। তো এর জন্য আমি একসাথে পড়াই দিলাম, টট লতে আসে। ওকে স্যার? আচ্ছা ঠিক আছে Okay. স্যার। ওকে স্যার, ঠিক আছে স্যার, সি ইউ গাইস ইন নেক্সট ক্লাস। আর প্লিজ হোমওয়ার্ক আমরা আমাকে। তো পুরো চ্যাপ্টার তো শেষ করিনি না? না না স্যার, আমার গলা শুকিয়ে গেছে, আমি আর পারতেছি আচ্ছা না। ওকে স্যার, ওকে কাশি উঠে যেতেছে। স্যার আচ্ছা, আজকে কি আল্লাহ হাফেজ। ক্লাস কি 10:30টায় স্টার্ট হয়েছে? না না স্যার, ক্লাস 11টায় শুরু হয়েছে। ও ওকে সাড়ে 10টায় যে তোমার লিঙ্ক দিয়ে দিছে কেন? ইয়েস। ওই যে আরেকটা ব্যাচে ক্লাস হয়, ও তো আচ্ছা। একসাথে লিঙ্ক দিয়ে দেয়। ও বুঝতে ওকে। পারছো? জি। তো আরেকটা ব্যাচে ক্লাস শুরু হয়, তো তো একসাথে লিঙ্ক দিয়ে দেয়। তোমরা 11টা থেকেই জয়েন করবা। ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার। মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ।